অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভারত দ্রুত বাংলাদেশে নির্বাচন চাইছে এবং নির্বাচন চাওয়া মানে আসলে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির জিতে ক্ষমতায় আসা। অনেকে নানান হিসাব নিকাশ করছেন, বিশেষ করে ফেসবুকে জামায়াতের প্রচুর সরগোল দেখে কারো কারো ধারণা যে বাংলাদেশে জামায়াতের ভোট ব্যাংক খুব ভালো হয়েছে। আমি কনভিন্স নই। কেউ আমাকে যদি বলেন যে নির্বাচনই তো হয় না, আপনি জানেন কিভাবে, এটাও যুক্তি, কিন্তু এটা পারসেপশন। আমি আমার চারপাশে দেখে যাই, বুঝি। যাই হোক, একটা নির্বাচন যদি 1-1.5 বছরের মধ্যে হয় তাতে বিএনপি ক্ষমতায় আসবে, এটা বোঝা যায়। আজহারী সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। জয়কালে ক্ষয় নাই, আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার, বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন টিউলিপ সিদ্দিকী, খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন। এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয়, তিনার বিরুদ্ধেও আপনার যে FBI এর একটা রিপোর্ট আসছে, যদিও এটা নিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে FBI রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI। একদিক দিয়ে মনে করেন বিএনপির কপাল খুলে গেছে এবং অন্য দিক দিয়ে মনে করেন বিএনপির কপাল পুড়ে গেছে। প্রিয় দর্শক, কেন আমি এই কথাটি বলছি সেটার ব্যাখ্যা হয়তো পুরোপুরি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতের সেনা প্রধান, এবং এই সেনা প্রধানের বক্তব্যকে উদ্দেশ্য করেই বোঝা যাচ্ছে বিএনপির কপাল খুলে গেছে। আর কপাল পুড়ছে হলো আপনারা সবাই জানেন, ইতিমধ্যে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে বিএনপির বড় ধরনের একটা বিরোধ চলছে। অর্থাৎ মিজানুর রহমান আজহারীর শুধুমাত্র একটা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি পাড়ার সকল নেতাকর্মীরা কিন্তু মিজানুর রহমান আজহারীর সেই সমালোচনা করেছে। যদিও মিজানুর রহমান আজহারী আগে বিএনপির লোকেদেরও কলিজার টুকরা ছিল। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো মিজানুর রহমান আজহারী, যখনই একটা কথা বলেছে এক দল খেয়ে গেছে অন্য দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই একটা বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু আজহারী হয়ে গেছে বিষের টুকরা, অর্থাৎ বিএনপির নেতাদের কাছে। আর এই বিষয়টি নিয়েই আপনারা সকলেই চেনেন আসিফ বক্তা, আসিফ আবরার এরকম হয়তো নাম হবে। তো যাই হোক, সেও কিন্তু মুখ খুলেছে। দ্বিতীয়ত এই বিষয়টি নিয়ে জামাতের আরও একজন টপ লেভেলের নেতা কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে। তো মূলত ভিডিওর শুরুতে দেখছেন, আমি আর কথা বাড়াবো না, চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভারত দ্রুত বাংলাদেশে নির্বাচন চাইছে এবং নির্বাচন চাওয়া মানে আসলে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির জিতে ক্ষমতায় আসা। অনেকে নানান হিসাব নিকাশ করছেন, বিশেষ করে ফেসবুকে জামায়াতের প্রচুর সরগোল দেখে কারো কারো ধারণা যে বাংলাদেশে জামায়াতের ভোট ব্যাংক খুব ভালো হয়েছে। আমি কনভিন্স নই। কেউ আমাকে যদি বলেন যে নির্বাচনই তো হয় না, আপনি জানেন কিভাবে, এটাও যুক্তি, কিন্তু এটা পারসেপশন। আমি আমার চারপাশে দেখে যাই, বুঝি। যাই হোক, একটা নির্বাচন যদি 1-1.5 বছরের মধ্যে হয় তাতে বিএনপি ক্ষমতায় আসবে, এটা বোঝা যায়। তো ভারত যখন নির্বাচনের কথা বলছে তাতে এই ইন্টারপ্রিটেশন কেউ করতে পারেন যে ভারত কি চাইছে বিএনপি ক্ষমতায় আসুক, বা যদি সেটা চেয়ে থাকে তার লাভটা কি মনে হতে পারে। সাম্প্রতিক সময়ে দুটো রিপোর্ট নিয়ে, একটা গতকালই হয়েছে, আমি কথা বলতে চাই দুটো রিপোর্টের মধ্যেই আমরা একই রকম টোন দেখছি। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা গতকাল ভারতের সেনা প্রধান ব্রিফ করেছেন, অনেক কথা বলেছেন, তার মধ্যে খুবই সিগনিফিক্যান্ট হচ্ছে নির্বাচনের কথাটা। সেটা কিভাবে বলেছেন সেটা আমি একটু পড়ি। ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতো আছে বলছেন, এবং তিনি আসলে কথা বলেছেন সেনা দিবস পালনের আগে, সেখানে তার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার, কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতেই কারো স্বার্থ চরিতার্থ হবে না। সো ভারতের সম্পর্ক স্বাভাবিককরণের এক ধরনের টোন আছে, এবং এটাও ইনফ্যাক্ট কিছুদিন আগের একটা রিপোর্টে বিবিসি বাংলার, আমি সেই জায়গায় যাবো, সেটা ছিল, এবং বিবিসি বাংলার আরেকটা জিনিসই এখানে রিফ্লেকশন দেখতে পাচ্ছি, সেটাও বলবো। সেনাপ্রধান আরো বলেন আমরা প্রতিবেশী, আমাদের দুই দেশকে একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে, কোনো ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয়। তিনি বলেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক আছে, কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। আই রিপিট, দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। তার আগে তিনি বলছিলেন প্রতিবেশী আমাদের পরস্পরের সাথে থাকতে হবে, প্রতিবেশী পাল্টানো যায় না, প্রায় বলতাম এই কথা বাংলাদেশকে শোনালে হবে না, এই কথা ভারতকেও শোনাবো আমরা, তুমিও প্রতিবেশী পাল্টাতে পারবে না, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তিনি আরো বলেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন গত আগস্টে, রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যে ছিলেন, এমনকি 24 নভেম্বর তাদের কথা হয়েছে ইত্যাদি ইত্যাদি। বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ
সামরিক মহড়া শুধু পিছিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হলে তা আবার শুরু হবে। ভারতের সাথে সামরিক মহড়া আমরা নাই করলাম, কি আসলো গেল, আর পরিস্থিতি যথেষ্ট বেশি স্থিতিশীল। আসলে ভারত মুখে যাই বলুক, তারা কিছুটা নেগেটিভ অ্যাটিটিউড রেখে দিতে চায়। তবে এটা সত্য, সেনাপ্রধান, আমি মনে করতে পারি না ভারতের কোনো সেনাপ্রধান বাংলাদেশের সাথে সাম্প্রতিক অতীতে এই ধরনের মন্তব্য করেছেন, কথাবার্তা বলেছেন। তারা এই ধরনের ইস্যুতে সাধারণত কথাবার্তা বলেন না, সো এটার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু এর মধ্যে সম্পর্ক উন্নয়নের টোন আছে, এবং সম্পর্ক উন্নয়নের জন্য নির্বাচিত সরকারের সাথে সেটা বেটার হবে বা সেখানেই সেটা পূর্ণতা পাবে বলে বলছেন। সো তারা নির্বাচন আলাপে আনছেন। কয়েকদিন আগে বিবিসি বাংলা একটা হেডলাইন এরকম ছিল, দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে। এখানে অনেক ভারতের বিভিন্ন পর্যায়ের মানুষজন, কূটনীতিক, অর্থনীতিবিদ, সবাইকে নিয়ে বা তাদের সরকারের লোকজন এখানে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের এক ধরনের ইঙ্গিত আছে বলে বলছেন। কিন্তু খুব সিগনিফিক্যান্ট কয়েকটা জায়গা আছে। দিল্লি সাউথ ব্লক যা বলছে, এরকম একটা সাবহেডিংয়ে বলা হচ্ছে ভারত ঠিক কী ধরনের বাংলাদেশ দেখতে চায়। এর জবাবে শেখ হাসিনার আমলে সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যে কথাটা বলতে, তা হচ্ছে তারা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে, এবং আমেরিকাকে তারা সেটা জানিয়েছিল। এবং তাদের ধারণা বা তাদের বক্তব্যে শেখ হাসিনা এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। 4টা হচ্ছে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল। মজার ব্যাপার, এই সময়ে এসে দুটো শব্দ যোগ করছেন। তারা এখন বলছে ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল, ইনক্লুসিভ। তারপর বলছেন, এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ, একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। বিবিসি বাংলা রাইটলি আইডেন্টিফাই করছে যে এখানে দুটো নতুন শব্দ যোগ হয়েছে, গণতান্ত্রিক আর ইনক্লুসিভ। শেখ হাসিনা থাকলে আর গণতন্ত্র লাগে না, কারণ ওই কৃতদাসী তাদের কথা মতো চলে। সুতরাং তিনি যেরকমভাবেই দেশ পরিচালনা করুন না কেন, যত কঠোর, ভয়ঙ্কর, নোংরা স্বৈর শাসকই হন না কেন, সেটা বরং ভারতের পারপাস সার্ভ করে। তখন আবার ভারত গণতান্ত্রিক না, এখন আবার গণতান্ত্রিক। আমি প্রায় একটা কথা বলতাম, আপনাদের অনেকের হয়তো মনে থাকবে, যখন আমেরিকা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ জানাতো, চাপ দিতে শুরু করেছিল, তখন আমি প্রায় বলতাম যে আসলে দিনের শেষে ইন্টারেস্ট, আমরা আসলে দেখবো কার ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্টটা মেলে। এই আমেরিকা 60s, 70s, 80s মিলিটারি ডিক্টেটরদেরকে পেট্রোনাইজ করে ক্ষমতায় বসিয়েছে, কারণ ওই সময় ডিক্টেটর তার পারপাস সার্ভ করতো। ডিক্টেটর থাকলে ডেমোক্রেসি থাকে না, ডেমোক্রেসি না থাকলে ওই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে কমিউনিজমের মাথাচাড়া দলগুলো মাথাচাড়া দিতে পারে না। সো ডিক্টেটর রেখে কমিউনিস্টদেরকে ক্র্যাকডাউন করো। সেই আমেরিকা পরবর্তীতে দেখলো যত বেশি ডিক্টেটর কেউ হয়, সে চায়নার খপ্পরে পড়ে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। সেই বিবেচনায় তারা সেই জায়গা থেকে সরে এসে পরে বরং ডেমোক্রেসিকে পেট্রোনাইজ করতে শুরু করছে। ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট। ভারতেরও যখন বাংলাদেশে শেখ হাসিনা ছিল, তার অন্ধভাবে তার সব পারপাস সার্ভ করেছে, তখন গণতন্ত্রের নাম নেই, এখন গণতন্ত্র চাইছে। কেন চাইছে আমরা সেই জায়গায় আসবো। এবং ইনক্লুসিভ, তারা বোঝাতে চাইছে যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে ঠিকঠাক মতো ট্রিট করতে হবে। এগুলো ফালতু কথা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ উইথ সাম প্রবলেমস, আমরা স্বীকার করি, আমাদের মতো দেশগুলোতে সংখ্যালঘু, সেটা যেই ভিত্তিতেই হোক না কেন, তাদের কিছু না কিছু সংকট থাকে। কিন্তু এটা দিয়ে আবার তাদের এগুলো খুবই সুচিন্তিতভাবে অন্তর্ভুক্ত শব্দ, তারা বাংলাদেশকে এই বার্তা দিতে চায়। ভিনা সিক্রি কথা বলেছেন বরাবরের মতো, এবং হাউ স্টুপিড শি ইজ, আমি একটু পড়ি, এরা নাকি পেশাদার কূটনীতিক, লিখেছেন পাকিস্তানকে নিয়ে সাবধান থাকতে হবে। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ঢাকায় তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভিনা সিক্রি মনে করেন, ভারত যে বাংলাদেশের সঙ্গে সহজে স্বাভাবিক সম্পর্ক চায়, এর মধ্যে কোনো ভুল নেই। তবে এখনও কয়েকটা বিষয় নিয়ে দিল্লিকে সাবধান থাকতে হবে। তিনি বলছেন, বাংলাদেশ আমাদের সবসময় প্রায়োরিটি কান্ট্রি ছিল, ইত্যাদি ইত্যাদি। তারপরে যেটা বলছে, এখানে যদি বা কিন্তু, যেমন ধরুন পাকিস্তান যেভাবে এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাইছে, সেটা ভারতের জন্য কিন্তু একটা রিয়াল সিকিউরিটি থ্রেট বা সত্যিকারের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের মাটিকে পাকিস্তান যে কোনোভাবে ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করবে, এটি শতকরা 100% নিশ্চিত হতে পারলে তবেই ভারত এই সম্পর্ক নিয়ে এগোতে পারবে। বাংলাদেশ যদি পাকিস্তানের খপ্পরে পড়ে, তার ভাষা মতে, এবং পাকিস্তানের ফুটপ্রিন্ট যদি বাড়ে এবং সেখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি ভারতে সমস্যা তৈরি করার চেষ্টা পাকিস্তান করে, তো ভারতের উচিত আসলে বাংলাদেশকে আরো বেশি কাছে টেনে নেওয়া, ভারত বাংলাদেশের সাথে বেটার ডিল করা। ওটা দেখে সম্পর্ক, যদি পাকিস্তান ঢুকে পড়ে দেখে অনেক বেশি, তাহলে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না। এই হচ্ছে একজন কূটনীতিকের অবস্থান। মজার ব্যাপার, এই সকল কূটনীতিকরা, সকল কূটনীতিক আইদার অকাট মূর্খ অথবা টাকা পয়সাকে উদ্ভট কথাবার্তা বলেন। এই কূটনীতিবিদরাই, সকল কূটনীতিবিদরাই এই কিছুদিন আগেই বলেছিলেন যে বাংলাদেশকে বেশি চাপ দিও না, আমেরিকাকে বলছে, তাহলে সে চায়নার খপ্পরে পড়ে যাবে, চায়নার ফুটপ্রিন্ট পড়বে, বলেছিল না? আমার ক্লিয়ারলি মনে আছে। এটা বলে দে ট্রাই টু ম্যানেজ দ্য ইউএসআই। আজকে যদি তাই একই তত্ত্ব এখন হওয়ার কথা, বাংলাদেশে বেশি চাপ দিও না, পাকিস্তান চায়নার কাছে চলে যায়, সো আপনি বাংলাদেশের সাথে লেস কোয়ার্সিভ হবেন। কিন্তু এই জায়গা দেখি, আমি বারবার বলছি সেনাপ্রধানের বক্তব্য, ভিনা সিক্রির বক্তব্য, এবং আমি আরেকজনের বক্তব্য পড়বো। ভিনা সিক্রি বলছেন, যত দ্রুত সম্ভব সেদেশে নির্বাচন আয়োজনের উপর ভারত জোর দেবে। শুধু তাই নয়, সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে হবে এবং তাতে সব দল ও মতাবলম্বীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভারত এখন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, আর হিন্দুদের কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। একটা হেডলাইন, ঠান্ডা জল ঢালতে পারে আওয়ামী লীগ ইস্যু। শ্রীরাধা দত্ত, তাকেও আমরা চিনি, মোটা দাগে একজন একাডেমিক, কিন্তু বাংলাদেশ ইস্যুতে তিনি ভিনা সিক্রিদের তুলনায় বেট মোর সেন্সেবল, কিন্তু ঘুরে ফিরে একই রকম ন্যারেটিভ। কিন্তু আমি তার একটা জায়গায় একটু ধরতে চাই। তিনি প্রথম বাংলাদেশের সাথে বাণিজ্য ঠিকঠাক হওয়াকে প্রশংসা করেছেন, সেনাপ্রধান এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু ওনার একটা জায়গায় কোট করি, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। ভারত অবশ্যই সে দেশে দ্রুত নির্বাচনের জন্য জোর দেবে এবং চাইবে আওয়ামী লীগ সেই নির্বাচনে লড়ার সুযোগ পাক।
আরেকটা জায়গার কথা উনি বলেছেন, শেখ হাসিনাকে বেশি চাওয়া যাবে না, কারণ শেখ হাসিনাকে দেবে না ভারত, এটা নিশ্চিত, সুতরাং বাংলাদেশে এটা উচিত হবে না। এবং সেটা ভাষাটা এরকম, কিন্তু আমরা তো জানি ভারত শেখ হাসিনাকে কিছুতেই প্রত্যাপন করবে না। ফলে আমার ধারণা সম্পর্ক আবার সেই শীতলতার দিকে যাবে। তার মানে এই সরকারের কিছু আচরণ নিয়ে যথেষ্ট অস্বস্তি আছে তাদের। এরপর একজন অর্থনীতিবিদের সাথে কথা বলা হয়েছে, বাণিজ্যিক স্বার্থ আসলে আলটিমেটলি দুই দেশকে কাছাকাছি আনবে। বাংলাদেশের প্রতি ভারতের যে কোয়ার্সিভ অ্যাটিটিউড, সেটা খুব বেশি দিন থাকবে না, এটা আমি বহুবার বলেছি। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম অ্যারেস্ট হয়েছে, ডিজিএফআই লোকজন এসে তাকে ধরে নিয়ে গেছে এবং আবার নাকি 2 ঘন্টা পরে ফেরত দিয়ে গেছে। অ্যাকচুয়ালি কেউ ইচ্ছা করে সম্ভবত এই গুজবটা ছড়িয়েছে। মেইন স্টোরি হচ্ছে জেনারেল ওয়াকার অলরেডি আদালত বা সরকারের সাথে একটা এগ্রিমেন্ট এসছে যে যারা এই সমস্ত সিনিয়র হাই অফিসিয়াল যারা আছে, যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, দে উইল রিমেইন ইন দ্য ক্যান্টনমেন্টেই থাকবে এবং যখন তাদের কোর্টে হাজিরা দিতে হবে, তখন তারা প্রবাবলি উইথ দ্য মিলিটারি এসকর্ট মেবি তারা আদালতে যাবে এবং আদালতে গিয়ে হাজিরা দিয়ে আবার অ্যাকিউজ না হওয়া পর্যন্ত তারা ক্যান্টনমেন্টেই থাকবে। এবং হ্যাঁ, অবশ্যই এই স্ট্যাটাসটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট অ্যাট প্রেজেন্ট এটা নিয়ে মানে যে সবাই বলতেছে যে তাকে ডিজিএফআই সে তুলে নিয়ে সবাই খুব খুশি, ইটস নট। এটা সেট আপ গেম। আমি মনে করি এটা কেউ হয়তো বা ইচ্ছা করে গুজবটা ছড়িয়েছে যে সবাইকে একটু দেওয়ার জন্য। আর এত বড় জেনারেল ওয়াকার ইজ ওয়ার্কিং, তাকে তো অ্যারেস্ট করে ফেলছে এবং উনি অথরিটির সাথে একটা এগ্রিমেন্ট এসেছে, দ্যাটস দ্য ফাইনাল এবং ভেরি অথেন্টিক নিউজ যে তারা ক্যান্টনমেন্ট থেকে যাবে, যখন কোর্টের হিয়ারিং হবে বা কমিশন গুমখুন কমিশন তাদের সাথে কথা বলতে যাচ্ছে, নিয়ে যাবে। আবার নিয়ে যাওয়ার পরে তাদেরকে সসম্মানে বাসায় নিয়ে যাবে, আনলেস দে আর অ্যাকিউজড। অ্যাটলিস্ট দিস কুড বি ফেভার কুড বি ডান বাই জেনারেল ওয়াকার এবং যাদেরকে তিনি সার্ভ করেছেন এতদিন তারাই। আরেকটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা আগে সবাই বলেছি যে জেনারেল ওয়াকারের সাথে ভারতের ডাইরেক্ট কানেকশন আছে। এখন ভারতীয় সেনাপ্রধান বলেই দিচ্ছে যে দে ওয়ার ইন কানেকশন। বাট আমরা যত যেমন করেন, অনেকে বলতে সেটা তো আগে জানতাম। আগে জানতাম, বাট হর্সেস মাউথ থেকে শোনার মধ্যে একটা ইম্প্যাক্ট আছে। একজন দেশের সেনাপ্রধান হয়ে দেশের বিভিন্ন ইন্টারনাল ব্যাপার নিয়ে যখন কোনো কিছু হবে, তখন সরাসরি ভারতীয় বাহিনীর সাথে ইটস নট সামথিং কি বলে কোল্ড ওয়ারের সময় যেটা ছিল রেড টেলিফোন বিটুইন প্রেসিডেন্ট রিগান এন্ড ব্রেজনেভ, লিওনিদ ব্রেজনেভ, রাশিয়ার যে কোনো সিচুয়েশনে তারা করবে, ইটস নট দ্যাট। এই ধরনের কোনো সিচুয়েশন যদি হয়, প্রেসিডেন্ট মিনিস্ট্রি টু মিনিস্ট্রি কথা বলার কথা। এখানে জেনারেল ওয়াকারের কোনো দের ইজ নো জুরিডিকশন। তো এটা যে সেনাপ্রধান যেটা বলেছে, এটা অবশ্যই তারা আমাদের ভিতরে একটা এমন একটা প্রভাব বিস্তার করা যে আমরা মনে করবো হ্যাঁ জেনারেল ওয়াকার কথা বলছে, হ্যাঁ জানতাম, এটা তো হইতেই পারে, নর্মাল। ইটস নট নর্মাল, ইটস আউট অফ দ্য লাইন। একটা দেশের সার্বভৌমত্বের প্রতি এটা হুমকি স্বরূপ। জেনারেল ওয়াকারের কোনো জুরিডিকশন নাই, তিনি 1-to-1 দেশের কোনো সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলবে। ওনাদের সাথে আর্মি টু আর্মি যেটা হবে, তাদের নামে বাইল্যাটারাল বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, প্রশিক্ষণ নিয়ে থাকবে, নিয়ে থাকবে, বর্ডার নিয়ে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু দেশের কি সিচুয়েশন, সেই সিচুয়েশন যে 5ই আগস্টের মতো যা ঘটনার সময় তাকে ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলতে হবে, দিস ইজ আউটরেজিয়াস। আমি মনে করি যে অ্যাকচুয়ালি ওই যে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে যখন জেনারেল ওয়াকার দেখা করেছে, তখন এটা ক্লিয়ার, যে সবাই ক্লিয়ার করে দিচ্ছে জেনারেল ওয়াকার ইজ এ বিগ প্লেয়ার ইন দ্য ফিল্ড। বাট মানে উনি অ্যাকচুয়ালি প্রধান উপদেষ্টাকে থোড়াই তোয়াক্কা করতেছে এবং তাকে যে ফায়ার করতে পারবে চুপপুকে রেখে দিছে, আর আমাদের রাজনৈতিক দলগুলো আবার চুপপুকে সহায়তা করতেছে। আনফরচুনেট থিং। তো এনিওয়ে, এটাই হচ্ছে কথা। আমরা এটা স্বাভাবিকভাবে নিব নাকি নিব না, দ্যাটস দ্য কোশ্চেন। আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা, আজহারী সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। আমরা কোনো দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোনো দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোনো দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে। যুবক ভাইরা আমার, তো আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাইরা আমার, আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা, একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। রংপুরের ভাইরা আমার, আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোনো একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই, ভুল হলে ভুল, ঠিক আছে। আপনি দ্বিমত পোষণ করবেন, এটার তো একটা আদব আছে, এটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়, এরকম হলে আরো ভালো হতো। আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝহারি বলে গালি দেন, কলিজার টুকরা চোখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। যুবক ভাই, তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেবকে আসেন, আপনি রাজনীতির নাম লেখা, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান, সেই দলে যান, যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন,
জুম করবেন যশোরের মাহফিলটা, ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ, দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 ভাগ যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল। তো সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই, এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই। জামাত ইসলাম নয়, বিএনপির লোকরাও আজকে কই যাচ্ছে ভালোবাসে যুবক ভাই। ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়, জামাতের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এটা আচ্ছা, বাংলায় একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই। আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার, বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন টিউলিপ সিদ্দিকী, খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন। এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয়, তিনার বিরুদ্ধেও আপনার যে এফবিআই এর একটা রিপোর্ট আসছে, যদিও এটা নিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে এফবিআই রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফবিআই। আর এতে আপনার সজীব ওয়াজেদ জয় দুর্নীতি বা বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন, এমনও কেউ কেউ বলছেন। আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু কড়া ভূমিকা রাখা হচ্ছে। ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যে কোনো সময় তিনি বরখাস্ত হবেন। এর মাঝখানেই সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে। এফবিআইয়ের তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি মানে 3,600 কোটি টাকা পাচার করেছেন। এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকেই বলছেন যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, আমাদের জাতীয় গণমাধ্যমে যেভাবে রিপোর্ট আসছে যে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম আপনার উদ্ঘাটন করেছেন। এফবিআই এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এফবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে। এফবিআই সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন 8টি বিলাসবহুল গাড়ি পেয়েছে। এর মধ্যে ম্যাকলারেন 720S যার মূল্য $2,50,578, মার্সিডিজ বেঞ্জ এএমজি জিটি, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস এসএল শ্রেণীর মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, রেঞ্জ রোভার, তারপর আছে জিপ অ্যান্ড চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি। এফবিআই বলছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং ক্যামান আইল্যান্ডে সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি তারা খুঁজে পেয়েছেন। জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সাথেও যোগাযোগ রাখছেন। প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধান সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। প্রতিবেদনটিতে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়। আর আপনার বলা হচ্ছে যে আমরা যদি দেখি বিশাল এক ফিচার তারা করছেন যে তিনি বলছেন বাংলাদেশ থেকে $300 মিলিয়ন চুরি এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহযোগিতা তারা চেয়েছিলেন। আর এছাড়াও আপনার বিশাল এক প্রতিবেদন, এছাড়া ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রকল্পের সাথেও যুক্ত ছিল। এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সাথে যাচাই বাছাই এবং তদন্তের দাবি রাখে। এফবিআই বলছে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় আপনার দুদকের সাথে যোগাযোগ করছে। তদন্তে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন ও ডক্টর ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য তারা খুঁজে পেয়েছে। আমরা এখানে দেখছি বিশাল এটা পড়তে গেলে আমার মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে। এখন এই যখন অবস্থা, তো সবকিছু মিলিয়ে সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্য এখানে আছে। সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে দাবি করেছেন তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। আমরা কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ আমরা উপার্জন করিনি। অবশ্যই এই 2 দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে তা আমরা কেউই কখনো দেখিনি। তো সব মিলিয়ে আপনার একটা বিশাল হুলস্থুল অবস্থান চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলা সত্য, জয়ের দাবি এগুলা মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকরা বলছেন যদি এই রিপোর্ট প্রমাণিত হয় তাহলে যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় গ্রেফতার হতে পারেন, আর যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকী তিনিও গ্রেফতার হতে পারেন। চোরের মনে পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন দাদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা ঝট করে দিতে চান। মনে রাখবেন খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা
আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওরা মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারিকে আজহারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছে, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে, আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে আমি দুটো অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন থেকে আমার দলে লোক আরো। আল্লাহ, এই গল্পগুলো আর কেন মনে রাখে না? এগুলো তো গল্প না, এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ সে যাই হোক। শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে যান কেন? আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল, শুধু কি ছিল না? ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে ডাইনেন না, ওই বেটা কি আবুল হেকাম আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম, ওই বেটার নাম আব্দুর রহিম হইল, ওই বেটার নাম কি? প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।